ও ঘরের আশেপাশে যাবি না, ও যা খুশি করুক। আজ 3 দিন পর দুই ছেলে এক মেয়ে আর মেয়ে জামাইকে নিয়ে বাড়ি ফেরার বন্দোবস্ত করছেন রেজাউল সাহেব। শান তার ছেলের চেয়ে অধিক প্রিয় হয়ে উঠেছে এই কদিনে। নিঃস্বার্থভাবে কত কি করেছে তাদের জন্য। ডক্টর এসে রেজাউল সাহেবকে ডাকলেন। শানও গেল রেজাউল সাহেবের পিছু পিছু। মেঘা, রুমঝুম, সিনথি আর মেহেরা খাতুন রুশানের কেবিনে বসে আছে। সাফিয়া আক্তার শিরিনকে নিয়ে রাফিনের বাড়িতে গিয়েছেন ওদের সবার জন্য খাবার রান্না করার উদ্দেশ্যে। সাফিয়া আক্তার রুমেল আর রুশানকে খুব পছন্দ করে ফেলেছে। শুধু তিনি নয়, প্রত্যেকটা মানুষ ওদের দুই ভাইকে খুব ভালোবেসে ফেলেছে এই 3 দিনে। এমন সোনার টুকরো ছেলে কয়জন হয়? যারা ওদের কদর করতে পারেনি তারাই মহাবোকা। আপনার ছেলে মানে রুমেলকে আপনি বাড়ি নিতে চাচ্ছেন একা, ঠিক আছে, তবে তার উন্নতির ব্যাপারটাতে আপনাকে সতর্ক থাকতে হবে। গত 3 দিনে আপনি তার অবস্থা দেখেছেন। তাকে যখন তখন ড্রাগস দেওয়া হতো, তাই সে প্রায় সময় পাগলামি করে। এটা থেকে রিকভারি করতে বেশ সময় লাগবে। ডক্টরের কথায় রেজাউল সাহেব কিছুটা চিন্তিত হলেন। শানও ভাবনায় পড়ে গেল। রেজাউল সাহেব বললেন। ডক্টর এবার ঝেড়ে কাশতে বললেন। দেখুন, আপনার ছেলের অবস্থা তো দেখছেনই। তার এখন সার্বক্ষণিক একটা সঙ্গী প্রয়োজন। এক্ষেত্রে একজন মাই সব থেকে বেশি ভূমিকা পালন করতে সক্ষম হয়। কিন্তু আপনাদের থেকে সবটা শোনার পর বুঝলাম রুমেলের ক্ষেত্রে এই মানুষটি সঠিক না। তো সেকেন্ড, আপনি কি কোনোভাবে রুমেলকে বিয়ে করানোর কথা বলতে চাচ্ছেন? ডক্টরের মুখের কথা কেড়ে নিয়ে শান প্রশ্ন ছুড়ল ডক্টরের দিকে। মধ্যবয়স্ক ডক্টরটি মাথা তুললেন। মানে তিনি এটাই বলতে চেয়েছেন। শান ভ্রু কুঁচকে বলল। কিন্তু এটা কিভাবে সম্ভব? রুমেল কি এ অবস্থায় কোনো মেয়ে বিয়ে করবে? কেউ জেনে শুনে তো নিজের ক্ষতি করতে চাইবে না। রেজাউল সাহেব অনেকক্ষণ ভাবলেন, তারপর ডক্টরের দিকে তাকিয়ে বললেন। একজন ভালো সেবিকা কি আমার ছেলেকে ঠিক করতে পারবে না? যত টাকা প্রয়োজন আমি তাকে দেব। ডক্টরটি হতাশ হয়ে বললেন। টাকা দিয়ে এটা আপনি করতেই পারবেন, তবে আপনার ছেলের সুস্থতার নিশ্চয়তা আমি দিতে পারবো না। একজন মা আর একজন স্ত্রী অন্তরের অন্তঃস্থল থেকে অসুস্থ ছেলে বা স্বামীর সেবা করে। সেই সেবার সাথে দুনিয়ার কোনো সেবাকেই তুলনা করা যায় না। শানের হঠাৎই মেঘার কথা মনে হলো। ও যদি ভুল না হয় তাহলে মেঘা রুমেলের প্রতি দুর্বল, আর এটা সে শতভাগ নিশ্চিত। এই ব্যাপারে মেঘার সাথে কথা বলার প্রয়োজন। রেজাউল সাহেব চিন্তিত মুখে ডক্টরের কেবিন থেকে বের হলেন। শান ওনার পিছু পিছু বের হয়েছিল, তখন প্রান্ত কল এলো। শান এক সাইডে গিয়ে কল রিসিভ করলো। এই ব্যাটারে আর বাঁচাই রাখা সম্ভব না। যা করবি জলদি কর। এরে নিজের টাকায় খাওয়ার গেলাইতে আমার অসহ্য লাগে বাল। প্রান্তের কথায় শান হাসলো, বলল। আর কিছুক্ষণ বাঁচায় রাখ, আজ বিকেলেই ওর জারি জুরি শেষ করে দেব। প্রান্ত একটা বড় সড়ো হাই তুলে বলল। আচ্ছা জলদি আসিস শালা, এইটার জন্য আমি আমার জানেমনটারেও একটু দেখতে পারতেছি না। তোর জানেমন পালাচ্ছে না, তুই ভালো করে ওইটারে পাহারা দে। প্রান্ত ব্যঙ্গ করে হেসে বলল। তোর দায়িত্বে রেখেছি তো এই জন্যই, যাতে পালাতে না পারে। তোর ফালতু বাচ্চা সাইডে রাখ, আমি সন্ধ্যার আগে চলে আসবো। এখন রাখতেছে। ওকে বস। শান ফোন কেটে রুমেলের কেবিনের দিকে এগিয়ে গেল। মেহেদি আর তিহান খাবার নিয়ে এসে গেছে। রুমেল ঘুমিয়ে আছে। রুমেলের পাশে রুশানের জন্য বেড দেওয়া হয়েছে। গতকাল থেকে সে ভাইয়ের পাশে থাকবে। রুশান বেডে বসে রুমেলের দিকে তাকিয়ে আছে। পাশে সবাই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। রেজাউল সাহেব রুমেলের বেডে মাথা নিচু করে বসে আছেন। রুমঝুম আর সিনথিয়া মেহেরা খাতুন বসে থাকা চেয়ারে ধরে দাঁড়িয়ে আছে। মেঘা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শান বুঝতে পারল রেজাউল সাহেব সবটা বলেছে এখানে এসে, তাই সবাই নীরবতা পালন করছে। নীরবতা ভেঙে মেঘা প্রথম কথা বলল, নত মুখে ধীর কণ্ঠে বলল। তোমাদের আপত্তি না থাকলে আমি রুবেলকে বিয়ে করতে চাই, তাকে সুস্থ করার দায়িত্ব নিতে চাই। মেহেরা খাতুন চকিত মাথা তুলে তাকালেন। পাগল হয়ে গেল নাকি মেয়ে? মেহেদিও বোনের দিকে ভ্রু কুচকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল। বিয়েটা ছেলেখেলা না মেঘা। তাছাড়া রুমেল অসুস্থ, এমন ছেলের সাথে তোকে জড়িয়ে দেওয়ার কথা ভাবতে পারি না আমরা। আমি যদি তার সাথে থাকতে পারি তবে তোমাদের কেন আপত্তি ভাইয়া? রেজাউল সাহেব সহ বাকি সবাই কাঠের পুতুলের মতো বসে আছে। মেঘার এমন ডিসিশনে শান ব্যতীত সবাই কিছুটা চমকেছে। তবে মেহেদি নিজের জায়গায় ঠিক।
জেনে শুনে বোনকে কেউ এমন একটা ছেলের হাতে তুলে দিবে না। শান বুকে হাত গুজে এগিয়ে এলো মেঘার দিকে। মেঘার সামনে দাঁড়িয়ে বলল, তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছো? মেঘা নত মুখে বলল, হ্যাঁ ভাইয়া, এই ছেলেটার এত কষ্ট আর সহ্য হয় না। ওর কিছু কষ্ট কমাতে পারলে আমারই ভালো লাগবে। মেহেদি গর্জে উঠে বলল, কারো কষ্ট কমানোর দায়ভার নিতে বলেনি কেউ তোকে। এত মানব সেবার প্রয়োজন নেই। মেহেরা খাতুন চুপচাপ শুনেছেন। সে মেয়ের মতামতকে ছুঁড়ে ফেলতে পারছে না, আবারও একটা অনিশ্চয়তা ও ভুগছেন। শান মেহেদির কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখলো, শান্ত কণ্ঠে বলল, রিল্যাক্স ভাইয়া, আপনাকে আমরা সম্মান করি। আপনি যেটা বলছেন একজন ভাই হিসেবে যে কোনো ছেলে সেটা বলবে আমি জানি। আজ আমার বোন মেঘার জায়গায় থাকলে আমিও বলতাম, কিন্তু মেঘার দিকটা একবার ভাবুন। ও কেন আমার সিদ্ধান্ত নিয়েছে? শুধুমাত্র মায়ায় পড়ে বা তার সেবা করার জন্য না, বরং তাকে ভালোবেসে। মেঘা প্রথম দিন থেকে রুমেলের প্রতি দুর্বল, হয়তো আপনাদের সেটা চোখে পড়ে নেই। যাই হোক, এবার আসুন রুমেলের কথায়। ছোট থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে সে। পড়াশোনা করার সুযোগ তেমন হয়নি ওর, তবে মাধ্যমিক পাশ করেছে। এইটুকু আপনার আমার কাছে যথেষ্ট নয় আমি জানি, কিন্তু তার বাবার ব্যবসার হাল সে ধরলে আপনার বোনের ভরণ পোষণ খুব ভালোভাবে চালাতে পারবে। তাছাড়া ছোট থেকে কষ্ট পেয়ে বড় হওয়া ছেলেটি হঠাৎ কারোর এক বিন্দু ভালোবাসা পেলে তাকে কতটা ফিরিয়ে দিবে এটা ভাবতে পারছেন? মেঘাকে তো রানী করে রাখবে, শুধুমাত্র ওর সুস্থ হওয়ার অপেক্ষা। আর আল্লাহ চাইলে সেটা হতেও খুব বেশি সময় লাগবে না। এবার আপনি ভেবে দেখুন ভাইয়া। মেহেদিকে রেখে শান মেহেরা খাতুনের দিকে গেল। মেহেরা খাতুন শানের কিছু বলার আগেই মুচকি হেসে বলল, শান মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ। সবাই বেশ খুশি হলো। মেঘা মুখ তুলে সবার দিকে খুশি খুশি মুখ দেখে কান্না ভরা চোখে হেসে ফেলল। সেই হাসি দেখে মেহেদি চোখ ফেরাতে পারল না। বোনের হাসি দেখে নিজেই অজান্তে হাসল মেহেদি। রুমের সবার দিকে চোখ বুলিয়ে বলল, আমার কোনো আপত্তি নেই, আপনারা সব কিছু ঠিকঠাক করুন। মেঘা অবাক হয়ে মেহেদির দিকে তাকালো। মেহেদি মেঘার কাছে গিয়ে বলল, এবার খুশি তো তুই? মেঘা মেহেদিকে জড়িয়ে ধরে বলল, ভীষণ খুশি ভাইয়া। মেহেদি তৃপ্তির হাসি হাসলো। হাসিতে ভরে উঠল হসপিটালের একটি কেবিন। পিট পিট করে চোখ খুলল আরমান। কিছুদিন ধরে কখনো চোখ খোলে কখনো বুঝে সে খবর নেই তার। সারাদিন রাত চেয়ারে বাঁধা পড়ে থাকে সে। আরমান এদিকে সেদিকে চেয়ে হালকা আলো দেখতে পায়। আলো দেখেই মনে হচ্ছে সকাল 6টা বা 7টা বা বিকেল 5টার মতো বাজে। তবে সঠিক আন্দাজ করতে পারল না। সারা জীবন মানুষকে কষ্ট দিয়ে আজ নিজের কষ্ট পাচ্ছে। এখন বুঝতে পারলেও অনেকটা দেরি হয়ে গেছে। সে বুঝতে পারছে তার সময় ঘনিয়ে এসেছে। রুমঝুমের কথাগুলি সত্যি হতে চলেছে। সেদিন মেহেদির সামনে তার সহযোগী নাইমকে হত্যা করেছে শান, কিন্তু তার গায়ে ফুলের টোকাও দেয়নি। এই কারণে সে বুঝতে পারেনি তার পুরনো গোডাউনে বেঁধে রেখেছে তাকে। এখানে কত মানুষ মরেছে, কত মেয়ের ইজ্জত নিয়ে কত মেয়েকে পাচার করেছে এখান থেকে, তার ইয়াত্তা নেই। আজ সেখানেই বাধা পড়ে আছে নিজে। প্রকৃতি প্রতিশোধ হয়তো এমনই হয়। আজকাল সে বেশিক্ষণ চোখ মেলে রাখতে পারে না। চোখ বন্ধ হয়ে আসে কেন জানি। দরজার খটখট শব্দ শুনে হালকা মেলে রাখা চোখ তাকালো সেদিকে। অল্প আলোতে 3-4 জন অবয়ব দেখতে পেল। তার ঝাপসা দৃষ্টি আস্তে আস্তে পরিষ্কার হলো। হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রথমে এলো রুশান, তার পেছনে প্রান্ত আর রাফিন। একদম শেষে শান এলো রুমেলকে নিয়ে। রুমেলকে চোখ বাঁধা। রুমেলকে একটা চেয়ারে বসিয়ে ওর চোখ খুলে দিল শান। মৃদু হেসে বলল, লেটস এনজয়। আরমান রুমেলকে দেখে কিছুক্ষণ অপলক তাকিয়ে রইল। হ্যাংলা ছেলেটা 3 দিনে কতটা পরিবর্তন হয়েছে। ঠিক 9 বছর আগে সেই ফর্সা স্বাস্থ্যবান আদরের ছেলেটার মুখ ভেসে উঠল আরমানের চোখের সামনে। মুহূর্তে বিকট চিৎকার করলো আরমান। চোখের পাতা থেকে রুমেলের ছবি সরে গিয়ে জমা হলো একরাশ ভয় আর ব্যথা। হাঁটুটা বোধ হয় ভেঙে চুরে গেছে। আরমান বহু কষ্টে চোখ মেলল। ঠিক সেই সময় এক ক্রিকেট ব্যাট হাতে রুশান দাঁড়িয়ে আছে।
মুখে লেগে আছে তৃপ্তিময় হাসি। এই 3 দিনের মধ্যে এটাই তাকে করা প্রথম আঘাত যেটা রুশান করলো। প্রান্ত শিষ্ট বাজাতে বাজাতে এগিয়ে এসে বলল, এবার বুঝেছিস ওকে এত আপ্যায়ন করে বাঁচিয়ে রাখার কারণ? আরমান প্রান্তের কথা শুনল না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুমেলের দিকে। রুমেল হাসছে, হ্যাঁ সত্যিই হাসছে। দীর্ঘ 9টি বছর পর হাসছে সে। রাত 9টা বাজে। মেঝেতে পড়ে মৃত্যুর অপেক্ষা করছে আরমান। টানা 2 ঘন্টা নিজের হাতে ওকে পিটিয়েছে রুশান। পিটিয়ে মেঝেতে ফেলে রাখার ঘণ্টাখানেক পর আরমানের পুরো শরীর ফুলে উঠেছিল। রুশানের অবস্থার শরীরের এতটা দম দেখে তাকে বাহবা দিল রাফিন। বড় হয়ে পুলিশ বা গোয়েন্দা সংকেতে যোগদানের জন্য বলল রুশানকে। গোয়েন্দাগিরিতে রুশানের ঝোঁক আছে, তার ও প্রপোজালটা খারাপ মনে হলো না। তবে এখনই এসব নিয়ে ভাবতে চায় না সে। রুমেল চেয়ারে বসে পুরোটা সময় হেসেছে। শেষ সময়ে শান রুমেলের কাছে এসে কিছু একটা বলল। রুমেল চেয়ার ছেড়ে উঠে বাম সাইডের একটা রুমে গেল। ওই রুমে রুমেলকে রাখতো আরমান। সেখান থেকে সেই ছুরিটা আনলো যেটা আরমান ওকে নিজের শরীরে ক্ষত বিক্ষত করতে দিত। রুমেল ধীর পায়ে এগিয়ে গেল আরমানের দিকে। এক হাতে ওর মুখ উঁচু করে ধরে বলল, আমি আমার বোনকে পেয়েছি, আর আটকে রাখতে পারলি না তো আমায়। আরমানের কিছু বলার শক্তি নেই, তবুও মুখ খোলার চেষ্টা করলো। কিন্তু কিছু বলার আগেই শান বাতাসের গতিতে এসে রুমেলের হাত থেকে ছুরিটা মেরে ছুরিটা নিয়ে পরপর 2টা টান দিল আরমানের ঠোঁট থেকে থুতনি পর্যন্ত। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। শান ছুরিটা আবারও রুমেলের হাতে দিয়ে দিল। আরমানের দিকে শীতল চোখে তাকিয়ে বলল, এই আঘাতটা আমার চন্দ্রকন্যার ঠোঁট থেকে রক্ত বের করার জন্য তোর পাওনা ছিল। ওর শরীরে একটা ফুলের টোকা আমি সহ্য করতে পারি না, বুঝেছিস? রুমেল অবাক চোখে চেয়ে রইল শানের দিকে। রাফিন বেশ অবাক হলো শানের এই রূপ দেখে। শান্তশিষ্ট ছেলের মধ্যে এত ক্ষমতা চলে আসে ভালোবাসার জোরে। প্রান্ত খুব একটা অবাক হলো না। রুমঝুম আসার পর শানের পাল্টে যাওয়াটা সবার চোখে কম বেশি পড়েছে। মেয়েটাকে আগলে রাখতে ছেলেটা বদলেছে। রুশান একটু দূরে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। আরমানকে পিটিয়ে ভীষণ ক্লান্ত সে। ক্লান্তি মাখা উজ্জ্বল শ্যামলা মুখে শানের দিকে চেয়ে কৃতজ্ঞতাপূর্ণ হাসি হাসল সে। তার বোনের নিরাপত্তা আশ্রয় একমাত্র শান, এটার কাছে তারা আজীবন কৃতজ্ঞ থাকবে। শান রুমেলকে রেখে সরে এলো আরমানের সামনে থেকে। আরমান মেঝেতে পড়ে গোগড়াচ্ছে। রুমেল শানের দিকে একবার তাকিয়ে আবারও আরমানের দিকে তাকালো। ও স্মৃতিতে এসে ভর করলো 8-9 বছর আগে সেই ভয়াবহ দিনগুলো। চোখ বন্ধ করে একটা শ্বাস নিল রুমেল। এরপর চোখ মেলে আরমানের দিকে তাকালো। একে একে কেটে দিল হাত ও পায়ের শিরাগুলো। রক্তে ভেসে যাচ্ছে ফ্লোর। আরমান এখনও জীবিত, তবে নিস্তেজ। রুমেল প্রান্ত শান মিলে এই গোডাউনের একটি ঘর বড় এক কাঠের বক্সের মধ্যে আটকে রাখলো আরমানকে। বাইরের থেকে তালা বন্ধ করে দিল বক্সটা। তারপর তালা বন্ধ করলো রুমটা। তারা জানে না এইখানে কতদিন বা কত বছর মানুষের আনাগোনা হবে না। তবে যতদিনে এইখানে লোকালয় হবে ততদিনে আরমানের দেহটা একটা শুকনো কঙ্কালে পরিণত হয়ে যাবে। সবাই গোডাউন থেকে বেরিয়ে সেটাতে আগের মতোই তালাবন্ধ করে দিল। তারপর রওনা দিল যশোরের উদ্দেশ্যে। শান বাড়ির সবাইকে বলেছিল পুলিশের ঝামেলা শেষ করার জন্য থানায় যাচ্ছে রুমেল আর রুশানকে নিয়ে। সেখান থেকে সরাসরি যশোর পৌঁছে যাবে ওদের নিয়ে। বাকিরাও তাই নিজেদের মতো করে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। মেহেদি আর তিহান সবাইকে নিয়ে যশোরে পৌঁছেছে রাত 8টার মধ্যে। শান, রাফিন, প্রান্ত, রুশান, রুমেল পৌঁছেছে 10টার দিকে। রাফিনকে অনেকটা জোর করে এনেছে শান। ছেলেটা অনেক সাহায্য করেছে ওকে। রেজাউল সাহেব সবাইকে নিয়ে 10:30 নাগাদ বাড়িতে পৌঁছলেন। গাড়ি থেকে নেমে রুমঝুম আর রুশান দৌড় দিল কে আগে কলিং বেল চাপ দিতে পারে। রুমেল পেছন থেকে উচ্চস্বরে বলল, আর দৌড়াচ্ছিস কেন? দুজন আসতে যা, পড়ে যাবি তো। শান সহ বাকি সবাই ওদের 3 জনের দিকে তাকালো। কি মধুর সম্পর্ক। শান ভাবলো তারা 3 জনও তো এইভাবে হেসে খেলে বড় হয়েছে, কিন্তু এরা 3 জন কষ্টে জর্জরিত এক অতীত পার করে এসেছে। রেজাউল সাহেব শানের কাঁধে হাত রাখলো।
শান মাথা ঘুরিয়ে তাকালো তার দিকে। রেজাউল সাহেব শানের সামনে দুহাত জোর করে মাথা নিচু করে ফেলল, কাপা গলায় বলল, তোমাকে অনেক ধন্যবাদ বাবা, আমাকে আরেকবার আমার ছেলেমেয়েদেরকে পাইয়ে দেওয়ার জন্য। আমি চিরকৃতজ্ঞ থাকবো।